আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও একটা কোন্দলের কথা শুনতে পাই। অনেকে বলেন যে মানে যেমন ধরেন অফলাইনে অনানুষ্ঠানিক আলোচনায় মানে টক শোতে কথা বলবার আগেও অনেকে চিন্তা করেন যে এই কথা বললে আমার পেছনে লাগবেন অনেকে। এইরকম পেছনে লাগা শব্দটা আমি শুনেছি আরকি। আ ফলে আমি খুব নাম রেফার করে বলছি না। কিন্তু আসলে কি এরকম ব্যাপার আছে কিনা? আপনি যেহেতু জানেন দলের ভেতরের অনেক কথা। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ধরেন এই দলটি একটি মাল্টি ক্লাস পার্টি। এখানে বিলিয়নিয়ার মিলিয়নিয়ারও আছে, এখানে প্রান্তিক লেভেলের মানুষও আছে, দিন খাই আনে দিন হুম, দিন আনে দিন খাই মানুষও আছে। তো এই দলটিতে নানান ধরনের অর্থনৈতিক স্তরের বিন্যাসের, নানান ধরনের শিক্ষার ক্ষেত্রে বলেন বা নানান ধরনের সেক্টর থেকে মানুষ এখানে এসেছে। ফলে এই পার্টিটি যেভাবে অপারেট করে বা যেভাবে কাজ করে সেটাকে আপনি ধরেন এভাবে বলতে পারেন যে ধরেন জামাত ইসলামীর একটা সেন্ট্রাল থেকে নির্দেশ আসলো, সবাই মাথা নিচু করে আজকে সারাদিন বসে থাকবে, তারা মাথা নিচু করে বসে থাকবে। এটা ভালো না খারাপ এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই। আমি যেটা অন্ততপক্ষে আমার অভিজ্ঞতাতে দেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটা মানুষ কেন করে, যেখানে কথা বলবার স্বাধীনতা রয়েছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন একটা কথা বলেন বা একটা ইস্যু নিয়ে আলোচনা করেন, সেখানেও কিন্তু পাল্টা প্রশ্ন হয় যে আপা এটা কেন করব বা এটা করাটা কি ঠিক হবে। অর্থাৎ এই যে বাক স্বাধীনতা, এই যে প্রশ্ন করবার যে স্পেস, সেটা বাংলাদেশ আওয়ামী লীগে আছে। ফলে আপনি যদি প্রশ্ন করবার স্পেসকে কোন্দল বলেন, আমার কাছে মনে হয় সেটা খুব বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি। মানে আমার কাছে মনে হয় যে চিন্তার ভিন্নতা কোন্দল হতে পারে না। আচ্ছা, আপনি তাহলে কোন্দল আ কাকে বলি? আপনি তাহলে মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কোনো কোন্দল নাই। মানে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব। ডেফিনেটলি নট। আমি এটাকে, এই একটা ব্যাপার আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি, একেবারেই না। স্পষ্ট। আপনার বক্তব্য স্পষ্ট। কিন্তু যেই নেতৃত্বের মানে যেই নেতৃত্বে আওয়ামী লীগের এই ঐতিহ্যবাহী দলটার এই পরিণতি হলো, সেখানে কি কোনো কি পরিবর্তন পরিণতি হয়েছে? কি পরিণতি ক্ষমতাচ্যুত হয়েছে? হতে হয়েছে, পলাতক থাকতে হচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতা ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত হতে হয়নি তো, এটা আপনি ভাবছেন। একটা জঙ্গি আক্রমণে যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আনা হয়, এই স্ট্রাগল পিরিয়ডটাকে আপনি যদি এইভাবে বলতে চান ক্ষমতাচ্যুত, তাহলে আপনি বলতে পারেন। হুম। আমি বরঞ্চ বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সংগ্রামরত রয়েছে, পবিত্র সংগ্রামে রত রয়েছে। তাহলেও মানে ক্ষমতাচ্যুত নাকি? ক্ষমতায় আছে এখনো? যেমন মুক্তিযুদ্ধ, এটা একটি পবিত্র সংগ্রাম ছিল। হুম। ফ্রেঞ্চ বিপ্লব একটা সংগ্রাম ছিল। এরকম অসংখ্য বিপ্লবের নাম মানে আমি আওয়ামী আপনাকে লীগ কি বলতে পারি। তাহলে ভিয়েতনাম ক্ষমতায় আছে ওয়ার একটা আপনার সংগ্রাম ছিল। আপনার চোখে? মানে আপনি আমরা সংগ্রামে রত রয়েছি। হ্যাঁ। আমরা এই জঙ্গিদেরকে হটিয়ে আবার এই দেশটাকে স্বাধীন করতে চাই। আমরা একটা সংগ্রামে রত রয়েছি। সংগ্রামের অত নিশ্চয়ই সেটিতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা তো মানে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। ক্ষমতাচ্যুত কেন বলছেন? কোনটাকে ক্ষমতা বলে? জোর করে কোনো কিছু নিয়ে নেওয়াকে ক্ষমতা বলে? তার মানে আমরা ক্ষমতাচ্যুত যদি হয়েছি, অন্য কেউ ক্ষমতাতে আছে। তো যারা জোর করে ক্ষমতা নেয়, ওইটা ক্ষমতা? ওইটাকে আপনার ক্ষমতা মনে হয়? নাকি তাহলে ওটাও বলেন। আপনি তাহলে এইভাবে বলেন, আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, যারা জোর করে ক্ষমতা নিয়েছেন তার কথা বলেন তাহলে। তাহলে আমি জিনিসটা একটু ডিফারেন্টটা হোক। এবং আপনি যেটা বলছেন তাদের মনে হয় যে আমাদের ক্ষমতা চলে গেছে। আমাদের আমাদের আমরা খুবই মানে ছেড়ে এখন দিয়েছি আসলে ব্যাপারটা। বাংলাদেশের শাসনভার জোর কাদের করে হাতে? একটা যদি জঙ্গি জিজ্ঞাসা আক্রমণ করি আপনার হয়েছে। কাছে, আপনার কাছে বাংলাদেশের বলেন। শাসনভার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলটি আছে? শাসন করছে কারা? এই মুহূর্তে জোর করে আছে, অবৈধভাবে আছে তারেক রহমান আছে, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। তারা এই মুহূর্তে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এবং আরেকটা অবৈধ ক্ষমতা দখলদারি ছিল হচ্ছে ইউনূস, তার থেকে সেটা পেয়েছে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে। হুম। কিন্তু ধরেন আপনি বলছেন সেটি। কিন্তু দেশীয় আন্তর্জাতিক স্বীকৃতি তাদের আছে। ধরেন যেই দেশটিতে আপনার নেত্রী আশ্রিত আছেন, সেই দেশটিও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, স্বীকৃতি। দেশি বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে। দেশের এটা মানুষ ভোট এটা দিয়েছে। এটা 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 ডিপ্লোম্যাটিক আপা, এটা ডিপ্লোম্যাটিক রুল। এখানে যখন আপনার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখনও আপনার ভারতের শরণ সিং এসে দেখা করেছেন, তারপর অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে। এগুলোতে কিছুই প্রমাণিত হয় না। তাহলে আপনার কিসে বাংলাদেশে প্রমাণিত যখন হয়? মানে এরশাদ কিসে ছিল, প্রমাণিত ডিক্টেটর হয়? ছিল, এরশাদের ক্ষমতা তো অবৈধ ঘোষণা করা হয়েছে, আপনি জানেন। তাকে জাতিসংঘে ভাষণ দিতে দেওয়া হয়েছে না? তারপর আপনার যখন জিয়াউর রহমান বন্দুকের নলে ক্ষমতা দখল করেছে, সে জাতিসংঘে ভাষণ দিয়েছে না? তো বা ধরেন পৃথিবীর এরকম আপনারা ৩ বার অসংখ্য অবৈধ অসংখ্য নির্বাচনের মাধ্যমে ডিক্টেটর, ক্ষমতা আপনার দখল ইদি করেছেন। আমিন, ইদি আমিন আপনার ভাষণ দেয় নাই? দিয়েছে তো। অনেক দেশ স্বীকৃতি দিয়েছে। ইংল্যান্ড স্বীকৃতি দেয়নি? দিয়েছে তো। তো এরকম অসংখ্য ডিক্টেটর, গাদ্দাফি বছরের পর বছর শাসন করেছে। যে গণতন্ত্রের কথা বলে, এই মধ্যপ্রাচ্যে তো কোনো গণতন্ত্রই নাই, সেখানে আমেরিকা সাপোর্ট দিচ্ছে না। তো যারা মানুষ মারছে, যে ইসরায়েল, যারা লক্ষ মানে লক্ষ এই সাধারণ মানুষকে সমালোচনাগুলো মারছে, খুব এদেরকে যৌক্তিকভাবে তো আপনি স্বীকৃতি করতেই পারেন। দিচ্ছে। এই সরি, সমালোচনা বুঝতে মানে পারছি না। বলছিলাম যে খুব যৌক্তিকভাবেই আপনি এই সমালোচনাগুলো করতে পারেন। কিন্তু তবুও তো হ্যাঁ, তারা সমালোচনা না। আমি শাসনভার। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আছে, আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। 1975 সালের পরের মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ অবৈধ বলে এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে পঞ্চম সংশোধনীর রায়।
আপনি সেটা জানবেন। সপ্তম সংশোধনীর যে রায় ওইটাকে কিন্তু বাতিলের রায়ে পরিষ্কারভাবে এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ করা হয়েছে। এবং আপনি ওই পঞ্চম সংশোধনী তোফাজ্জল হোসেনের রায়টা পড়ে দেখবেন যে মার্শাল ল বলে কোনো ল নাই, আর কোনো অবৈধ ক্ষমতা দখল যেটাকে বলা হয় এইটা কোনোভাবে করা যাবে না। এবং আমাদের সংবিধানের সাতের খতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো শাস্তি কি আছে। সুতরাং 5ই অগাস্ট দুপুরবেলার পর থেকে যা হয়েছে 2024-এর সবকিছু অবৈধ। বাংলাদেশে এর আগেও এটার প্রেসিডেন্ট আছে, যেমন 75 সালে 15ই আগস্টের পরে সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে সেই সময় বিচারপতিরা পলিসি রিজনে, যেমন কারো যদি এখন বিয়ে হয় 2024-এর পরে, ওই বিয়ে তো আর ভবিষ্যতে বাতিল করা যাবে না। কিন্তু এইটাকে বলে হচ্ছে যে মানে এক ধরনের টোকেন, এক ধরনের সিম্বল, যে এই শাসনভারটাকে অবৈধ ঘোষণা করা, যেটা বাংলাদেশের আদালতে এটার প্রমাণ রয়েছে পঞ্চম সংশোধনী। আপনি ভালো করে পড়ে দেখবেন। আপনি নিজেও তো আইনের ছাত্রী, আপনি হয়তো জেনে তার থাকবেন মানে নিশ্চিত। 15ই আগস্টের এবং পর যত একইভাবে যে সরকার আসছে এই যে সব ইউনূস অবৈধ। এসেছে, ইউনূস যে এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট বাংলাদেশের সংবিধানে আছে? এই কথা তো আপনার সাথে আমি অনেকবার অনেক বলেছি। আলোচনা আপনি হয়েছে। আবার আমাকে ওই জায়গাতে যদি আনেন, তাহলে আপনাকে আমি জানতে চাবো যে ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই, যেটার কোনো অস্তিত্ব নাই। তারা নির্বাচন করেছে, সেই নির্বাচন কোনো নির্বাচন? মানে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। বাংলাদেশে শুনেছেন কোনোদিন যে 2 পাসপোর্টে দ্বৈত নাগরিকত্ব ইলেকশন করা যায়? 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে কারো এনআইডি হয়ে যায়। আপনি করতে পারবেন এনআইডি? জি, আপনি না একবার আমি ট্রাই পারব না। করেন না। আমি তাহলে তারেক পারব না। রহমানের কিন্তু হয় আপনাদের কিভাবে? সময়ে তারেক ওইরকম রহমানের তো ব্রিটিশ এরকম পাসপোর্ট ঘটনা কি আছে। নিজু মজুমদার তারেক এগুলো রহমানের তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। সে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো? ওই যে 2-3 ঘন্টার মধ্যে আমাদের হয়ে কাছে যায়। প্রমাণ আছে। ওই যে 2-3 উনি ঘন্টার উনি মধ্যে ব্লু হয়ে অ্যান্ড যায়। হোয়াইট উনি ব্লু অ্যান্ড হোয়াইট কনসালটেন্সি একটা ফার্ম খুলেছেন ইংল্যান্ডে। হুম। সেখানে তিনি তার পরিচয় দিয়েছেন ব্রিটিশ নাগরিক। আমরা জানি তিনি অ্যাসাইলাম পেয়েছিলেন। অ্যাসাইলাম পাওয়ার পরে উনি ব্রিটিশ নাগরিক হয়েছিলেন। এটা আমরা জানি। এটা তো উনি তো অন্যায় কিছু করেন নাই। হুম, তিনি ওই দেশের আইন অনুযায়ী করেছেন। কিন্তু এটা লুকালেন কেন? এখন তিনি এটা লুকাচ্ছেন কেন? কারণ লুকাচ্ছেন হচ্ছে কারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। হুম। সিম্পল। হ্যাঁ, মানে তাহলে এগুলাকে আপনি কোন আইন বলবেন, এগুলাকে আপনি ক্ষমতা বলবেন, সেখানে আপনি আমাদেরকে বলতেন ক্ষমতাচ্যুত। ব্যাপারটা এমন যে খুবই একটা আনন্দিত একটা ঘটনা। একেবারেই ব্যাপারটা তা না। বরঞ্চ এটা দুঃখের একটা ব্যাপার যে কিন্তু একটি ধরেন নির্বাচিত ৩ সরকারকে বার কিছু অবৈধ জঙ্গি নির্বাচন আক্রমণ করে করেছে। মানে ভোটারবিহীন নির্বাচন করে ৩ বার মানুষের কোনটা ভোটাধিকার ভোটারবিহীন মানে নির্বাচন ছিল? ধরেন ১৪, কোনটা ১৮, ভোটারবিহীন ২৪, নির্বাচন ছিল? ১৪, ১৮, ২৪ সেই কবে নির্বাচনগুলো। কবে 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 সরি আমি বুঝিনি কবে? ১৪, ১৮, ২৪। 2014 ইলেকশনে বিএনপি, তারপর অন্যান্য দল আসেনি। বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিকভাবে তাদেরকে ইলেকশন করতে হয়েছে। হুম। ঠিক আছে? 2018 ইলেকশনে ইলেকশন হয়েছে, যেটাকে আপনারা নানানভাবে সমালোচনা করেন। দ্যাটস ফাইন। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এর আগে আমি আলোচনা করেছি। এটিকে আমি খুবই ভালো একটা ইলেকশন মনে করেছি এবং আমি নিজে সেই ইলেকশনে নানান ধরনের কেন্দ্রে গেছি। আমার কাছে ঠিক মনে হয়েছে। হুম। 2024 ইলেকশনে এরপরে আপনার যখন এরা বর্জন করেছে, আপনার বিএনপি আর অন্যান্য জাতীয় পার্টি তো না, বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে, যে জঙ্গি দলগুলো আছে, তারা এটা বর্জন করেছে। তাহলে 2026 ইলেকশন কি ইলেকশন ছিল? যদি আপনার কাছে ওই ইলেকশন গুলো খারাপ মনে হয়? আ বাংলাদেশের ২০২৬ এর ইলেকশনই সবচাইতে বড় এরকম ভাবে খুব দলটি, দারুণ নির্বাচন আপনি 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 যেভাবে আমাকে বলছেন। এটা বলেন, 1996 সালের ইলেকশন যে বিএনপি করছে সেটা কিসের ইলেকশন ছিল? আর 2026 ইলেকশন কি ছিল? 1986 ইলেকশন কি ছিল? 1988 ইলেকশন কি ছিল? বলেন না শুনি একটু আপনার কাছে। হুম, হুম। 1978 সালের ইলেকশন কি ছিল? না, আমাদের সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ। একদম প্রশ্নহীন কোন নির্বাচন আমি অন্তত মনে করতে পারি না যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন বলেন করতে না তো, পারে। বলার সময় তো শুধু না, না, আপনি না। 14, 18 আর না 24 নিয়ে ১৪, বলেন। ১৮, ২৪ 26 নিয়ে বলি, বলেন একটু। ১৪, ১৮, ২৪ বলি কারণ ১৪, ১৮, 26 ২৪ নিয়ে আমি বলেন না। নিষ্পত্তি আচ্ছা করব। 26 নিয়ে বলেন। হ্যাঁ। 26 ইলেকশনটা কি হয়েছে? খুব না, ভালো ইলেকশন হয়েছে। ২৬ এর নির্বাচন নিয়ে যখন আমি যারা নির্বাচন করে জয়ী আছেন বা যখন বিরোধী বলবেন দলে তখন, আছেন এখন আপনি বলবেন তাই তো? তাদেরকে আমি প্রশ্ন করি যে মানুষের যারা আওয়ামী সমর্থক ছিল তাদের অপশনটা গেল কোথায়? তারা কেন ভোট দিতে পারল না? এই প্রশ্নটা আমি তাদেরকেও করি ব্যারিস্টার নিজু শুধু মজুমদার। আওয়ামী সমর্থক কেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে ইলেকশনটা করতে পারলো না সেটা নিয়ে আপনি সমালোচনা করছেন না তো? ওইটার কি কোনো ধরনের এখতিয়ার আছে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করবার, আইন অ্যামেন্ড করবার? আপনি মানে আপনি কি জানেন যে আপনারাও করেছিলেন, আওয়ামী লীগও করেছিল। সন্ত্রাস এই বিরোধী প্রশ্ন আইনটাকে কিভাবে ব্যান করা হয়েছে আপনি জানেন? মানে সন্ত্রাস বিরোধী আইনের 18 এক ধারা আপনি যদি একটু পড়ে দেখেন সেখানে কি নতুন করে অ্যামেন্ড করা হয়েছে। সরকার যদি মনে করে, মানে ও জাস্ট মনে করলেই হবে, হুম, আর মানে কিছু লাগবে না। মানে আওয়ামী এবং লীগ কাউকে যদি জামাত অ্যাকিউজ ইসলামকে করা নিষিদ্ধ হয়, করেছে। এই সন্ত্রাস বিরোধী আইনেই নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে অগাস্ট মাসে। সেটা কিসের আলোকে করেছে? সন্ত্রাস বিরোধী নির্বাহী আইনে। এখন তো আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। শিবির নিজেই বলছে যে এই পুরো মেইহেমটা তারা তৈরি করেছে। এখন তো মনে হয় না এটা নিয়ে আপনার কোনো অত্যুক্তি থাকার কথা যে এত বড় মেইহেম যারা তৈরি করে, এত বড় ঘটনা যারা ঘটায়, সবচেয়ে বড় ভাবে তাদের নিবন্ধন তো বাতিল হচ্ছে হাইকোর্টে। হুম, কোর্টে আপনি সেই রায়টা পড়ে দেখেন, তা ব্যারিস্টার তানিয়া আমি সেই লয়ার ছিলেন। হুম। আপনি দেখেন সেখানে ওটা তো তাদের নিবন্ধন আপনাকে ওই বাতিল রায়টা তো হয়েছিল। পড়তে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন নির্বাহী আদেশে এত বছর ধরে তাদের উপরে প্রেশার ছিল। আপনার গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে সবাই বলেছে আপনারা কেন এটা নিষিদ্ধ করেন না। আওয়ামী লীগ বারবারই বলেছে আমরা একটা রাজনৈতিক পার্টি, আমরা আসলে ব্যাপারটাকে রাজনৈতিক ভাবে এইভাবে না, এটা যদি আদালতে হয় ভালো কথা। তো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে তো লেখাই ছিল যে যারা যুদ্ধাপরাধী, যারা হচ্ছে যে 71 মানুষ গণহত্যা করেছে, তো যারা 71 মানুষ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে আপনার খারাপ লাগে বা আপনার মনে হয় যে এটা কোনো খারাপ কাজ হচ্ছে? তো এখন তো সেইম যুক্তি দেয়া হচ্ছে। যারা ২৪ এ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে খারাপ লাগবে। 24 কোথায় গণহত্যা হয়েছে? একটু মানে শুনি আপনার কাছে।
মানে আমার ভাষ্য না, আমি কতজন বলছি কতজন মারা গেছে? জাতিসংঘ হ্যাঁ, বলছে ১৪০০ জন, জাতিসংঘ বলছে ১৪০০ জন। জাতিসংঘ বলেছে হ্যাঁ, 14 জন। জাতিসংঘ যে 1400 জন গণহত্যা বলেছে শব্দটা আমরা নিয়ে সেটা অনেক রিভার্টাল মানে করছি। গণহত্যা শব্দটা নিয়ে আমরা আপত্তির সেটা জায়গা রিভার্টাল থাকতেই পারে। সরকারি যে গেজেট সেখানে বলা আছে 844 জন। হুম, তার মধ্যে 66 জন ফেরত এসেছে আবার। এর আচ্ছা, মধ্যে 100 জন 100 জনের কথা 100 জন মানে প্রথম আলোর যে রিপোর্টে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ফেরত আসছে। হুম, 844 জন আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনার কথা। 844 জন। এই 844 জনের কথা বলছে সরকারি গেজেটে। 1400 জন বলছে জাতিসংঘ, কোনটা সত্যি কথা? হুম, তারপরে এরা আবার বলতে চাইছে 2000 জন, কেউ বলছে লক্ষ লক্ষ মানুষ। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন, পুলিশ কয়জন? এই 844 এর মধ্যে পুলিশ কয়জন আছে? হুম। এগুলো আমরা বিবেচনা করে দেখেছি। আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন আছে, কারা মেরেছে? আমরা কি সেটা এখন পর্যন্ত কোনো রায় হয়েছে যে কারা মেরেছে, কিভাবে মেরেছে? আমরা তো প্রতিদিন দেখেন শারমিন আপা, যদি আমরা ধরেন কথা বলতাম 5ই অগাস্টের পরে, আমি আপনার এই কথাটাকে একটা বলতাম যে এমন একটা ঘটনা ঘটেছে হঠাৎ করে, কিন্তু এই 2 বছর পরে আমরা কত ভিডিও দেখেছি। তারা বলছে যে আগুনে পোড়াইছি আমরা, ওই যে দাঁড়িয়াল একটা লোক বারবার খুব গর্ব করে বলছে, আরেকজন বলছে কাকেরাইলের কি যেন বলছে যে আমি কিং সনি আমি পুড়িয়েছি, তারপরে ড্যামনার একজন বলছে আমার হুকুম ছাড়া এখানে একটা বাসও পড়ে নাই বিএনপি। হুম, তো তারা নিজেরা প্রকাশ্যে এসে বলেছে তারা বাস পুড়িয়েছে, প্রকাশ্যে এসে বলেছে তারা আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে। আজকে একটা ভিডিও সেভ করলাম যেখানে বলছে যে পুলিশ হত্যা তারা করেছে। এবং আজকে শিবিরের 2টা দেখলাম, যে সাদিক কায়েমের একটা বক্তব্য দেখলাম যে এই পুরো আন্দোলনটা শিবির করেছে। এই পুরো ঘটনাটা আন্দোলন তো বলবো না, এই মেইহ্যাম, এই সহিংসতাটা এটা শিবির করেছে, এই সহিংসতা তারা করেছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ছিল, এটা মঞ্জু জি, বলেছে। জি। বাউফল থেকে যে কিন্তু ধরেন ব্যারিস্টার নিঝুম তথাকথিত মজুমদার নির্বাচিত পুরনো হয়েছে প্রশ্ন। শিবিরের যে ক্যাডার মঞ্জু, সে বলেছে তাদের উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার। তো ইন্টেনশন যদি থাকে একজন প্রধানমন্ত্রীকে হত্যা করার, সেটাকে কি আপনার কোনোভাবে আর আন্দোলন, কোনোভাবে সংগ্রাম এগুলো মনে হতে পারে আপা? হুম। আপনি আমাকে না বলেন। মানে আপনি আন্দোলন বলছেন না। কিন্তু ধরেন না আপনি কি বলেন, না, না আপনি কি বলেন আপনি যে আমাকে এটা যারা বলেন। বলছে যে না এইটা আমার হত্যার আমার উদ্দেশ্য ছিল অবস্থানটা পরিষ্কার প্রধানমন্ত্রী, করার আমি আপনাকে প্রশ্নটা করি আপা, তারপর আপনি বলেন যে তারা বলছে যে প্রধানমন্ত্রীকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল, হুম, এটাকে আন্দোলন বলবেন আপনি? হুম, হুম। নাকি আপনি বলবেন যে কিছু নিরীহ ছাত্রছাত্রীদেরকে না নিশ্চয়ই, ভুল নিশ্চয়ই। বুঝিয়ে রাস্তাতে নিয়ে আসা হয়েছে? হত্যা করা কোনো মহৎ উদ্দেশ্য হতে পারে না। কিন্তু ধরেন এই কথাটা যদি তাহলে আপনাকে এটাকে প্রশ্ন করি, আন্দোলন বলা যায়? আপনাকে আমি যখন এই আন্দোলন বলা প্রশ্নটা করি যায়? যে এরকম আপনি যেটাকে মেহ্যাম বলছেন, নানান রকম আখ্যায়িত করছেন যে আমি নানান বলছি, রকম আপনি হামলা। কি বলছেন? এটাকে মেহের মনে হয় আমি না আপনার এটাকে কাছে নাকি? আন্দোলন বলছি যে এটা একটা আন্দোলন হয়েছে। আন্দোলন বলেন, কেন আন্দোলন বলেন? যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে মারাটাই তাদের উদ্দেশ্য ছিল, যেখানে বলছে তারা স্নাইপার এনেছে। লস্করে তৈয়বার যে মোজাম্মেল হাশমি, সে বলেছে যে এই আন্দোলনে তারা ছিল। আপনি সেটা কেন বলছেন না? তাহলে এটা আন্দোলন না, কেমনে হয়? যে নিশ্চয়ই। লস্করে তৈয়বার মতো একটা সন্ত্রাসী সংগঠন জি, নিশ্চয়ই। এখানে বাংলাদেশে অনেক তথ্য বাংলাদেশে আছে। এসেছে, এটা কিভাবে হয়? ব্যারিস্টার নিজাম সরি? মজুমদার আমাদের কাছে অনেক কিছু এখন অস্পষ্ট। কিন্তু এখানে অনেক কিছু যে আছে সে ব্যাপারে আপনার কাছে শুধু অস্পষ্ট আমি যখন বলি তখন। না, না, আর না। বাকি সব কথা আপনি যখন না আওয়ামী ব্যারিস্টার লীগের নিজাম এগেইনস্টে মজুমদার বলেন, আপনি যদি আপনার কাছে মনে হয় দিনের মতো ফকফকা। আপনার এটা যদি কেমন কথা? আমার অবস্থানটাই এত আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি আমার সবগুলো অনুষ্ঠান দেখবেন তাহলে আপনি মনে হয় আমার অবস্থানটা আ আমি বুঝতেও তো পারেন, আসলে না আপনাকে বুঝলেও অন্য সমস্যা নাই। অনুষ্ঠান দিয়ে বিবেচনা করব না। হ্যাঁ, আমি করব যে আপনি আমাকে কি প্রশ্ন করছেন আর কি ব্যাখ্যা আমি দিচ্ছেন। সবসময় এখন মনে করেন যে আমি ব্যাপারটা আমি এমন যে আমার উনি অতীতে অতিথিকে অনেক ভালো কাজ করেছেন। হ্যাঁ, না, না, আমি যদি অতীতে 10টা ভালো কাজ করি আর একজনকে গিয়ে একটা ল্যাং মেরে ফেলে দেই, আপনি এটা বলতে পারবেন না একটা ল্যাং মেরে ফেলে দিতে কি হয়েছে? উনি তো 10 জনকে ল্যাং থেকে উঠিয়েছেন। হুম, এটা তো একটা উদাহরণ হতে পারে না, না। না, না। আপনি আমার কাছে আমার এসে এটাকে আমার আন্দোলন বলছেন। উদাহরণটা অন্য ঠিক জায়গা মিলল থেকে না। আন্দোলন ব্যারিস্টার নিজাম বলছেন কি মজুমদার বলছেন না, আমি এটা তো কোনো যখন বড় ব্যাপার না। যেই অতিথিকে আমি হ্যাঁ। আমার অতিথি বানাই, সম্মানিত অতিথি হিসেবে যারা আমার সাথে যোগদান করেন, আমি তাদেরকে তাদের অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করি। আমি আপনার সাথে বসে আওয়ামী লীগের কত উন্নয়ন হয়েছে এই গল্পটা আপনার সাথে বসে করব না। না, এটাই না, আমার আমি তো অনুষ্ঠানের সেই একটা উন্নয়নের গল্প আপনার সাথে বা করছিও না। এরকম কথা একটা হচ্ছে যে প্যাটার্ন আমার আন্দোলন যেটাকে বা বলছেন, না, না, জঙ্গিরা কে কোথায় হামলা করলো কিছু সেটি আপনার বেসিক সাথে আমার পয়েন্টও আলোচনার আছে। বিষয় বস্তু না। আমি ব্যারিস্টার আপনার সাথে মজুমদার আমরা যদি একমত। এইটা না, না, আপনার সাথে একমত। এইটা আপনার নিরপেক্ষতা বা আপনার যেই আমরা এই কারণে তো আপনাকে পছন্দ করি। আপনার প্রোগ্রামগুলোতে পছন্দ করি, আর মানুষ পছন্দ করে, সেটা ঠিক আছে। আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাকে। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে যেটাকে আপনি আন্দোলন বলছেন, এটা তো ধরেন আমি আছি বলে আপনাকে এটাকে এখন আপনি আন্দোলন বলছেন, আমি নাই বলে বলবেন না, ব্যাপারটা অমন না। না, না, না। ব্যাপারটা আপনি হচ্ছে আছেন যে বলে আমি না। এটা আপনাকে একটা এটা আন্দোলন। বোঝানোর এই চেষ্টা অর্থে করছি। কি নয় ব্যারিস্টার মজুমদার ধরেন এইখানে দেশে বিদেশে বিভিন্ন দেশে আমাদের চেনা জানা অনেক মানুষ দাঁড়িয়েছেন রাস্তায়। মানে দেশের মধ্যে ছাত্র-ছাত্রী সবাই আপনি প্রত্যেকটা পরিচিত পরিবারে জিজ্ঞেস করবেন কেউ না কেউ পরিচিত মানুষজন দাঁড়িয়েছে। তারা নিজে বা তাদের সন্তানরা, ভাই-বোন, নানা এখন তো তারা তারা ডিজন রাস্তায় করছে। এখন দাঁড়িয়েছে। তো তারা বলছে আগেই ভালো ছিলাম। এখন তো তারা এটাকে আন্দোলন বলছে না। ওই মুহূর্তে তারা বলেছিল বটে। আমি আপনার সাথে একমত। কারণ ওই সময় তো আর বুঝতে পারা যায় নাই। এই সময় এসে ঘটনাটা কি দেখবে। এখন যখন মানুষ দেখছে তখন তো আর ওইখানে যে গেছে, এই যেমন খায়রুল নামে একটা ছেলে আছে, খায়রুল দেওয়ান, যে নিজেকে বলছে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আপনি জানেন যে সে বলছে খবরদার জুলাই যোদ্ধা বলবে না, মানুষ পিটাইবো, আমরা কিন্তু বাঁচাতে পারবো না। ও নিজেই একসময় নিজেকে গর্ব করে বলতো আমি জুলাই যোদ্ধা। হুম, এখন বলছে জুলাইয়ের কথা। এই জায়গায় মেয়ের আফরোজ শাওন হুম, আজকে জুলাইকে পরিত্যাগ করে সে পোস্ট দিয়েছে। শুধু জুলাই পরিত্যাগ এইটা লেখার কারণেই
তাকে আজকে কত হামলা মামলা, তার ফেসবুক রিপোর্ট করা, কত কিছু হচ্ছে। সুতরাং আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, এটাকে আপনি আন্দোলন বলেন, আমি বলি একটা জঙ্গি আক্রমণ, টোকাইদের আক্রমণ, এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। কারণ কেন বলি কথাটা আমি আপনাকে বলি, যেখানে লস্করে তৈবা বলছে যেখানে তারা পুরো ইনভলভ ছিল, আমি বলি নাই। লস্করে তৈবা বিরাট বড় পাঠন করে মোজাম্মেল হাসমি, আপনি নিশ্চয়ই এটা দেখেছেন, দেখেছি। আমি quite sure আপনি দেখেছেন। তাহলে এটাকে আপনি আন্দোলন এখন কিভাবে বলেন? তখন আপনি জানতেন না, হুম। পারফেক্টলি ফাইন যে আপনি 5ই আগস্টের পরপর তো এটা জানতে পারেন নাই। পরে যখন জানলেন তখন তো আপনার নিজেরই এটা চিন্তা করা উচিত, হায় হায় কাকে আমি আন্দোলন বললাম এতদিন ধরে, না, কাকে আমি বললাম যে না, এটা তাদের কারোর প্রধানমন্ত্রীর কণ্ঠ। সম্পৃক্ততা নাই সেটি তো না। হ্যাঁ, কিন্তু সাধারণ আপামর মানুষের সম্পৃক্ততার কথা আমি বলছি। যখন সাধারণ আপামর মানুষের সম্পৃক্ত থাকে তাদের মধ্যে তখন তারা জঙ্গি ভুল আছে, করে গেছে। সন্ত্রাসী আছে, তারা নিশ্চয়ই তাদেরও আছে সম্পৃক্ততা। কিন্তু তাই বলে এটা তাদেরই আন্দোলন আমি সেটি একটা কি করে কথা হতে বলি, পারে? সাধারণ মানুষ কি মনে করেছে, আমরা তো অ্যাপ্রিসিয়েট করি। সাধারণ মানুষ মনে করেছে যে একটা অন্যায় হচ্ছে, তাই তারা অনেকেই রাস্তায় এসেছে। এটা তো আমি অস্বীকার করছি না, হুম। আমি স্বীকার করছি অনেক জায়গাতে এটা হয়েছে। কিন্তু বেশিরভাগই তো এটা ক্যাপচার্ড বাই জামাত শিবির, জঙ্গি এরা। সাধারণ মানুষ তো বুঝেছে পরে। যখন তারা বুঝেছে তখন তারা এটাকে আন্দোলন বলছে না, তারা বলছে আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলাম মানে কি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে ভালো ছিল, ফলে তারা যেটা গেছে তারা লজ্জিত। লজ্জিত, কিন্তু ভোট ঠিক না, দিয়ে তো এটা তারাও এটা প্রমাণ হলো বলছে না। না। সুতরাং তাদের যে চিন্তা ভোট সেটার প্রতি দিয়ে তো সম্মান এটা জানিয়ে প্রমাণ এটাকে আন্দোলন ভোটেই বলা তো যায় এটা না। প্রমাণ হলো না যে তারা লজ্জিত বা তারা আসলে মানে কি বলেন আপনি, সারাক্ষণ তো আমি টিভিতে তাই দেখি। আমি তো মোটামুটি ফেসবুকে, আপনি যদি বলেন বাংলাদেশের যারা এই যে এই টিভি চ্যানেলগুলো আছে ওগুলোর কথা বাদ দেন, হুম, তারা তো আপনি যে সাংবাদিক ছিলেন আছেনও, আপনি জানেন যে হাউ ইট ওয়ার্কস। আপনি জানেন যে নাজরিন মুন্নি আমাকে ফোন করে বলেছেন যে সালাউদ্দিনের ভয়ে সে যেতে পারে না, আমি যাতে সালাউদ্দিনকে নিয়ে একটা ব্লগ বানাই। তা আমি নাজরিন মুন্নিকে বললাম যে কি হয়েছে বলেন তো, বলে যে তার ভয়ে আমি টিভিতে যেতে পারি না, ডিবিসি না কোথায় যেন তিনি চাকরি করতেন 71 ছেড়ে। কি ঘটনা, তিনি আমাকে বললেন যে সালাউদ্দিন তাকে ফোন করে তাকে থ্রেট দেয়, এবং ওই টিভিতে তাকে থ্রেট দেয়। এখন সালাউদ্দিন কেন, এই যে কোন বিএনপি এখন সালাউদ্দিন? স্বরাষ্ট্রমন্ত্রী, ও আচ্ছা। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, নাজরিন মুন্নি আমাকে নিজে ফোন করে বলেছেন, ভাই আমাদেরকে আপনারা কবে আসবেন।